আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতন। মাছ পেলে তো কোনো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ কখনো ম্লান হয় না। সারা বেলা মেঘমধুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সবে কলেজের সেমিস্টার শেষ হয়েছে, বর্তমানে এখন আমার কোনো কাজ নেই। কি আর করি, বেলা করে ঘুম থেকে ওঠা, দুপুরে বাপের হোটেলে অন্ন ধ্বংস করা, বিকেলে চায়ের দোকানে চা সিগারেট, বাড়ি এসে রাতের খাবার খেয়ে নিদ্রা দেবীর আরাধনা, এই এখন ডেলি রুটিন। সেদিন চায়ের দোকানে যথারীতি আমাদের সান্ধ্য আড্ডা বসেছে। আজ আড্ডায় তেমন লোক নেই, খালি আমি আর সন্তোষ। আড্ডার সাবজেক্ট মাছ ধরা। এই কথা সে কথার পর হঠাৎ সন্তোষ বলল, বুঝলি, আমার মামাবাড়ি কুসুমপুরে একটা পুকুর আছে, যার জলে গত 50 বছরের মধ্যে ছিপ পড়েনি। হাজার হাজার মাছ আছে। বলিস কি? এমন পুকুরের কথা তো বাপের জন্মেও শুনিনি। পুকুরের মালিক গোড়া বৈষ্ণব নাকি? ঠিক তার উল্টো, তারা গোড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছিস তো? রাজা মহিপালের সাগর দিঘি তো? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সে দিঘি। তার বয়স শুনেছি কয়েকশো বছর হবে। তাতে মাছ আছে প্রায় লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কী যে সেই ভয় তা কেউ জানে না। আসলে কি বলতো, বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি। তা তোর মামা বাড়ি মানে কুসুমপুরের পুকুরটাও কি ওই জাতীয় নাকি? জানিস তো, এখনও আমাদের দেশের কিছু কিছু জায়গায় বংশ পরম্পরায় জমিদারি প্রথা চলে আসছে। কুসুমপুরেও তেমনই। কুসুমপুরের তৎকালীন জমিদারের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তিনি একখানা বাগান বাড়ি তৈরি করেছিলেন। মাঝে মাঝে সেখানে গিয়ে থাকতেন। তার সেই বাগান বাড়িরই একটা ঘরে হঠাৎ নাকি একদিন তার মুন্ডুহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা কেউ জানে না, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। বুঝিস তো, তৎকালীন সময়ের সব ব্যাপার স্যাপার। সন্তোষ এই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল, বলল, সেই সময় থেকেই ওই বাগান বাড়িতে কেউ থাকে না, এমনকি তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছে, আজও তাদের পুজো হয়। আর সেই জন্যই সেই বাগান, পুকুর আর বাড়িখানা সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যার পুজোর পর আর সেখানে থাকেন না, তাড়াতাড়ি বেরিয়ে আসেন সেখান থেকে। বলতে পারিস এক প্রকার পালিয়েই আসেন। কি বলিস, ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি? তা ঠিক জানি না। গ্রামের লোক নানান রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়। এবার দে, যত সব বাজে কথা। জানিস তো, এইসব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলো ভর সন্ধ্যাবেলায় রীতিমতো জেগে ওঠে। ভূত, পেতনি, দৈত্য, দানব, রূপকথার নায়ক নায়িকা, এসবই মূলত এসব আড্ডার সাবজেক্ট। ভূত পেতনি বেজেছিল মান্ধাতার আমলে, একেলে মানুষ মরবার পর আর বাজবার সুযোগ পায় না। তা যা বলেছিস, আমারও এই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত বেশি ভারী হয়ে উঠত যে মানুষের আর মাটিতে পা ফেলবার মতন ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞেস করলাম, তা সেই রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না না, জমিদারের বংশধর, মানে ওই বাড়ির বর্তমান যে মালিক, সে আমার বন্ধু, তাকে বললেই হয়ে যাবে। কিন্তু কি জানিস, ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেক মানুষই মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারুর সেই ইচ্ছে নেই। সকলেরই বিশ্বাস ওই বাগানের পুকুরের মাছ ধরতে যাওয়া নাকি নিরাপদ নয়। হঠাৎ একটা রোমাঞ্চকর আইডিয়া খেলে গেল মাথায়। উৎসাহিত হয়ে বললাম, এক কাজ কর সন্তোষ, তুই তো সেই বন্ধুর সাথে কথা বল। আমি খালি ওইখানে মাছই ধরব না, 3 ওই বাগান বাড়িতে নির্জন বসবাসও করে আসব। নির্জন বাস কেন? প্রথমত, আমি ওই গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই।
তাছাড়া রহস্যময় বাড়ি, ভৌতিক আবহাওয়া এই সমস্ত আমি ভালোই বাসি। দৈবক্রমে যদি কোনো ভূত প্রেতের সঙ্গে আমার দেখা হয়ে যায় তাহলে নিজেকে সৌভাগ্যবানই মনে করব। আর সবথেকে বড় কথা, শহরে জনতার তর্জন গর্জনই ভারী একঘেয়ে হয়ে গেছে। এবার একটু বিজন স্তব্ধতার ভেতরে মনকে শান্ত করতে চাই। মনেরও তো একটু ছুটি দরকার, কি বলিস? বহুত আচ্ছা, তাহলে আমিও যাব তোমার সাথে। তা কবে যাবি বল? তুই বাড়ি গিয়ে ফোন করে কথা বলে নে, যদি হয় তাহলে কালকে সকালেই রওনা দেব। পরদিন সকালেই দুই বন্ধু মিলে রওনা দিলাম। গোপালনগর স্টেশনে নেমে অটো ধরলাম। শহর পেরিয়ে অটোটা যখন গ্রামের রাস্তায় পড়ল তখনই চারিদিকের দৃশ্য মনটাকে যেন উৎফুল্ল করে তুলল। অটো আমাদের নামিয়ে দিয়ে গেল বাগানবাড়ি থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে। একটা মাঠ, আর মাঠের ওপাশেই সেই বাগানবাড়ি। অনেক বলেও এবং বেশি ভাড়ার লোভ দেখিয়েও তাকে একবারে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার জন্য রাজি করানো গেল না। মাঠের মাঝখান ধরে হেঁটে পৌঁছে গেলাম বাগানবাড়ির সামনে। আমি আর সন্তোষ বাড়ির ভেতরে ঢুকলাম। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগানবাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিদিকে ধুধু করছে মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল সেটা বলাই বাহুল্য। বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জল এখনো পরিষ্কার আছে। সন্তোষ বলল, এ হচ্ছে মন্দিরের ভেতরের ওই ঠাকুরের দয়া। পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে, তাই নিয়মিতভাবে পুকুরের নোংরা পরিষ্কার করা হয়। বাড়িটাও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। জমিদারের বংশধর তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হয়ে যেতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য করেছে এটাও আন্দাজ করতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় এ বাড়ি আত্মাহীন। এই বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট যেন প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। সন্তোষকে বললাম, সন্তোষ, এই বাড়িতে ভূতুরে কোনো লক্ষণ নেই। ওই কোণের ঘরটা দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা থাকব। সন্তোষ মাথা নেড়ে বলল, অসম্ভব। ওই ঘরেই রাজার মুণ্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। তারপর থেকেই ওই ঘর তালা বন্ধ, কারুর প্রবেশের অধিকার নেই। আচ্ছা বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে হলেও চলবে। দুপুর গড়িয়ে বিকেল এবং একসময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। বাগানের পাশের মন্দিরে সন্ধ্যারতি হচ্ছে। শোনা গেল শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চারিদিক। দূরের মাঠ থেকে কোনো কৃষক এমনকি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্তও শোনা গেল না। এমনকি শোনা গেল না একটা গরুর হাম্বা ডাক। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পাইনি। স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলাম ফ্রেমে আঁটা ছবির মতন। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকুলি, তরুকুঞ্জের পত্রমর্মর, বাতাসের দীর্ঘশ্বাস এবং ঝিল্লিদের ঐক্যতান। অদ্ভুত সুন্দর। গাড়ি বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ ভিতরে রাতের খাবার এবং শোবার ব্যবস্থা করছে। মন্দিরের ভিতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম ইনি পূজারী। তারা হনহন করে চলেই যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখে মুখে বিস্ময়। তারা যে আমাকে দেখে রীতিমতো অবাক হয়েছেন
তা তাদের মুখের দিকে তাকালিয়ে স্পষ্ট বোঝা যায়। তাদের মনের ভাব বুঝে মৃদু হাসলাম। তারপর বললাম, কি ব্যাপার, অবাক হয়ে কি দেখছেন? আপনি কে? জমিদার বাবুর অতিথি। অতিথি এই বাড়িতে? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। পূজারি আর কিছু বলল না। তারা তিনজনই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করলেন। তারপর কি একটা বলতে গিয়ে না বলে আশীর্বাদের ভঙ্গিতে একটা হাত সামান্য উঁচু করে দ্রুত পায়ে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেলেন। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সেই সময়টা আর পেলাম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে তখন ঝলমল করছে রূপালী চাঁদ। জ্যোৎস্না রাতের সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা রান্নার লোক আমাদের সঙ্গে এখানে রাতে থাকতে রাজি হয়নি। কাজেই সন্তোষকে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব নিতে হলো। এই কাজে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্তও পৌঁছায় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। তাই চুপ করে তার রান্না দেখছিলাম। সন্তোষের রান্নার হাতটা যে বেশ চমৎকার তা গন্ধেই টের পাচ্ছিলাম। সেই গন্ধেই যেন খিদেটা আমার চাগার দিয়ে উঠল। রাতের খাওয়া দাওয়া সেরে বাড়ির সদর দরজা বন্ধ করে উপরে উঠে এলাম। আমরা যে ঘরটিতে ছিলাম সেখানে একখানা সেকেলে পালঙ্ক, দুখানা কাঠের কেদারা, দুখানা টুল, দেওয়ালে টাঙানো দুখানা মস্ত আয়না, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে কয়েকটা পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরাবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। ঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকবার উপযুক্ত করে নিলাম দুজনে। তারপর চেয়ারের ওপরে বসে সন্তোষের সঙ্গে আগামীকাল মাছ ধরা নিয়ে কথাবার্তা চলছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে। এখানে এমন ঘাঘি মাছের বড্ড অভাব। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপারটা যে এই হবে এই সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। বহুদিন পর চুটিয়ে মাছ ধরা যাবে ভেবেই যেন মনটা খুশিতে নেচে উঠল। মনের আনন্দে এইসবই আলোচনা চলছে। এমন সময় ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলল, রাত 12:30 বেজে 2 মিনিট। তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে চলো একবার আকাশের চাঁদ মুখখানা দেখে আসি। কি বলিস? চলো। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে একটা অভাবিত শব্দে দুজনেই চমকে উঠলাম। মেঝের ওপর দিয়ে হড়হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবদ্ধ ঘর, যার ভেতর কারুর ঢোকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললাম, তুই যে বলেছিলি এই বাড়িতে আর কেউ থাকে না, তাহলে ওই ঘরে অমন সশব্দে চেয়ার টানলো কে? তাছাড়া ওই ঘরে নাকি সবার ঢোকা নিষেধ। তাহলে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলবার আওয়াজ হলো। 8 মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচে নেমে যাচ্ছে। শব্দটা খুব উচ্চ এবং পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল এবং অন্ধ। কারণ আওয়াজটা শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খলভাবে। সন্তোষ নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে। চল তো দেখে আসি। এর পরের সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতনই দ্রুত। ঘরের কোণ থেকে একটা মোটা লাঠি তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নিচে নেমে গিয়ে দেখলাম বাড়ির সদর দরজাটা খোলা, অথচ এই দরজা আমি নিজের হাতেই বন্ধ করে তারপরে ওপরে উঠেছি। তাহলে কে খুলল এই দরজা? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববার সময় তখন নয়। দুজনেই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলাম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ঝকঝক করছে। পরিষ্কার সবুজ ঘাসের ওপরে
একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তাহলে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিষয়ে এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে কয়েক হাত তফাতের জলের ওপরে একটা অস্বাভাবিক চাঞ্চল্য লক্ষ্য করলাম। জল যেন চারিদিকে ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। নিজের পূর্ব অভিজ্ঞতা থেকে অনায়াসে বলতে পারি, কোনো মস্ত মাছও ঘাই মেরে জল এমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমশই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্নামাখা জলচক্রের পর জলচক্র। আমার দৃষ্টি লক্ষ্য করে সন্তোষও সেই দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। চল তো দেখি ব্যাপারটা কি। দুজনেই প্রায় ছুটে ভাঙা ঘাটের ওপরে গিয়ে দাঁড়ালাম। প্রথমটা কিছুই দেখতে পেলাম না, তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণপণে বাঁচবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুত পায়ে ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভেতরে। জল বেশ গভীর। ক্রমে আমার বুকের ওপরে জল উঠে এলো। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা তখনও জেগে আছে জলের ওপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। কিছুক্ষণের মধ্যেই হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হলো। ভাবলাম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতন দাঁড়িয়ে আছি জলের মধ্যে। হঠাৎ দেখলাম হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে লাঠি ছিল। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম সেই হাতের কাছে এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টানছে, প্রচণ্ড টান। সে ভীষণ টান আমি সামলাতে পারলাম না। আমি আরও খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। এবার কি করব? বুঝতে পারছি যে এই লাঠি এখন যদি না ছাড়ি তবে সেই ভীষণ টানে আমি তলিয়ে যাব জলে। একজন মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচানো মানুষের নৈতিক কর্তব্য, তবে কাউকে বাঁচাতে গিয়ে নিজেও তো মৃত্যুর মুখে ঢলে পড়তে পারি না। সেটা নেহাত বোকামি, মূর্খামি। বাঁচতে হলে আমাকে এখনই এই লাঠি ছেড়ে দিতে হবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি। এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপর আমাকে যতটা জোরে টানতে পারে টানতে টানতে সিঁড়ির ওপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের ওপরে টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম, ভয় নেই, ভয় নেই সন্তোষ, আমার কিছু হয়নি। কিন্তু লোকটাকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের ওপরে ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট একটা চিৎকার করে সেখান থেকে ছুটে পালিয়ে গেল সে। না 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 না, বাঁচাও! সেই রকম প্রচণ্ড চিৎকার আমি জীবনে কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ যেন রোমাঞ্চিত হয়ে উঠল। কে এমন দেখলো সন্তোষ যে এইভাবে চিৎকার করে দৌড় দিল? কৌতূহল চেপে রাখতে পারলাম না এবং তারপরে স্তম্ভিত হয়ে দেখলাম ঘাটের ওপরে শুয়ে আছে এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই আছে, কিন্তু ঘাড়ের ওপরে নেই কেবল তার মুন্ডুটা। সে হচ্ছে কবন্ধ। নিজেকে আর সামনে রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়লাম। জ্ঞান যখন ফিরল, চারিদিকে দিনের আলো ঝলমল করছে, পাখির ডাক শোনা যাচ্ছে। দেখলাম দাঁড়িয়ে রয়েছে সন্তোষ আর তার পেছনে দুজন অচেনা লোক। বিছানায় উঠে বসে সন্তোষকে বললাম, কেমন কাপুরুষ তুই? বিপদে বন্ধুকে ফেলে একা পালিয়ে এলি? পালিয়ে যাইনি, গিয়েছিলাম রাজা রুদ্রনারায়ণের বংশধর মানে আমার বন্ধুর সেই বসত বাড়িতে। তাকে গিয়ে সমস্ত ঘটনা বলি, তারপর সে আমার সাথে এই দুজনকে পাঠায়। ফিরে এসে দেখি তুই পুকুর ঘাটে অজ্ঞান অবস্থায় পড়ে আছিস।
তারপর তোকে তুলে এই ঘরে নিয়ে আসি। সারা রাত প্রায় জেগেই কাটিয়েছি তোর জ্ঞান ফেরার অপেক্ষায়। আমি কাপুরুষ নই, আমি তোর বন্ধু সন্তোষ। সন্তোষকে ওভাবে কাপুরুষ বলার জন্য একবার মনের মধ্যে একটা অন্যায় বোধ কাজ করলো। মুখে বললাম, সরি, আমার ওইভাবে বলাটা উচিত হয়নি। যাক, বাদ দেও সব। সুস্থ আছিস এই অনেক। কিন্তু কাল রাতে যা দেখলাম সমস্তটাই কি সত্যি? দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। কাল রাতের সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠল। দিনের আলোয় সব কিছুই বড্ড অস্বাভাবিক লাগে। শুনলে গল্প মনে হলেও আমি এই ঘটনাটা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। এই বাড়িতে আর নয়, মাথায় থাক মাছ ধরা। বেঁচে থাকলে জীবনে অনেক মাছ ধরতে পারবো, কিন্তু জীবনটাকে ধরে রাখতে হলে এই বাড়ি ছেড়ে এখনই রওনা দিতে হবে।